আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরা পড়ছি সাহিত্য তত্ত্ব কথা বিষয়ের সাহিত্যের রূপ অধ্যায়। সাহিত্যের রূপ অধ্যায়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম সাহিত্য এবং কবিতা। আজকের ক্লাসে আলোচনা করব ছোট গল্প এবং নাটক। প্রথমে যাচ্ছি ছোট গল্পে। আমরা জানি মানুষের আদিম বৃত্তির অন্যতম বৈশিষ্ট্য ছিল গল্প বলা ও শোনা। গল্প বলা ও শোনার প্রবণতা মানুষের মধ্যে প্রাচীনকাল থেকে বিদ্যমান থাকলেও সাহিত্য রূপ হিসেবে ছোট গল্পের সৃষ্টি ঊনবিংশ শতাব্দীতে, অর্থাৎ ছোট গল্প সাহিত্যের কনিষ্ঠতম আঙ্গিক। এই যে বাংলা সাহিত্যে যতগুলা ভাগ রয়েছে, কবিতা, নাটক, উপন্যাস, প্রবন্ধ, এর সবচেয়ে পরে যে বিষয়টি সংযোজন হয়েছে, যে বিষয়টি যুক্ত হয়েছে সাহিত্যে, সেটা হচ্ছে ছোট গল্প। এর আগে ছোট গল্প ছিল না। ঊনবিংশ শতাব্দীতে ছোট গল্পের সৃষ্টি হয়েছে বাংলা সাহিত্যে। ছোট গল্পের উৎস অনেকের মতে গিওভানি বোক্কাচিওর, ইনি একজন ইতালীয় ঔপন্যাসিক, কবি ও মানবতাবাদের সমর্থক ও দান্তের বন্ধু এবং দেকামেরনের রচয়িতা হিসেবে সুপরিচিত। অর্থাৎ এই যে গিওভানি বোক্কাচিও এর গল্পগুলোই ইংরেজি ছোট গল্পের আদি উৎস। অবশ্য কেউ কেউ মনে করেন ইংরেজি গল্পের উৎস সন্ধান করতে অত দূরে যাওয়াটা ঠিক নয়। তাদের মতে চতুর্দশ খ্রিস্টাব্দের লেখক বোক্কাচিও নন, ১৬শ শতকের ইংরেজ কবি চসারের ক্যান্টারবেরি টেলসকেই আদি সূত্র হিসেবে গ্রহণ করা উচিত। যাই হোক, বাংলা সাহিত্যেও এই ছোট গল্পের ইতিহাসটা অনেক সুন্দর। বাংলা সাহিত্যে ছোট গল্প এসেছে ইংরেজি সাহিত্য থেকেই অনেকটা করে এসেছে। যেমন ইংরেজি সাহিত্যে আমরা দেখতে পাই যে আধুনিক কথা সাহিত্যের ইতিহাসে নতুন সাহিত্য প্রকরণ হিসেবে ছোট গল্পের প্রাচীনতম সূচনার সন্ধান করতে গেলে 1837 খ্রিস্টাব্দকে আমাদের স্মরণীয় মনে হবে। কারণ এ বছরই ন্যাথানিয়েল হথর্ন তার টয়েস টোল্ড টেলস এর প্রথম খণ্ড প্রকাশ করেন। এই গ্রন্থটির তাৎপর্য ও ঐতিহাসিক গুরুত্ব আরও বাড়িয়ে দেয় এডগার অ্যালান পো এর সমালোচনা। অর্থাৎ এর ঠিক 3 বছর পর অ্যালান পো নিজেই তার বিখ্যাত সংকলন একটি প্রকাশ করেন। সংকলনটি হচ্ছে টেলস অব দ্য গ্লোটেক্স অ্যান্ড অ্যারাবেক্স। পরবর্তীকালের উল্লেখযোগ্য ছোট গল্পকাররা অনেকেই এই দুজন লেখকের সৃষ্টিতে অনুপ্রাণিত হয়েছেন ও উপকৃত হয়েছে। এছাড়াও ফরাসি সাহিত্যিক বালজাক ও মোপাসা ছোট গল্প সৃষ্টিতে স্মরণীয় অবদান রেখেছেন। তো বাংলা সাহিত্যেও এই কয়েকজন যে ইংরেজি এবং ফরাসি গুণী ছোট গল্পকারদের অনুকরণে এবং এদের লেখার প্রতি অনুপ্রাণিত হয়ে বাংলা সাহিত্যেও ছোট গল্প আসে। তো বাংলা সাহিত্যের ছোট গল্প কিন্তু অনেক আগে আসে। রবীন্দ্রনাথ ঠাকুরের আগেও লেখকরা ছোট গল্প লিখতেন, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে ছোট গল্পের কথা মনে করলেই রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করতে হবে। এর কারণ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে ছোট গল্পগুলো যেন ছোট গল্প হিসেবে নতুনভাবে বাংলা সাহিত্যে ঠাঁই করে নিয়েছে। যদিও রবীন্দ্রনাথ ঠাকুর পত্রিকার চাহিদা, দুটি পত্রিকা হিতবাদী ও সাধনা, এই দুটি পত্রিকার চাহিদা মেটাবার জন্য ছোট গল্প লিখতে শুরু করেন। 1884 খ্রিস্টাব্দে দুটি ছোট গল্প লিখলেও তার নিয়মিত ছোট গল্প লেখা আরম্ভ হয় 1891 খ্রিস্টাব্দে এবং জীবনের প্রায় শেষ সময় পর্যন্ত উনি ছোট গল্পের চর্চা করে গেছেন। ছোট গল্পের সংজ্ঞা অনেক মনীষী অনেকভাবে দিয়েছেন, তার মধ্যে আমি দুজনের কথা আলোচনা করব। একটি হচ্ছে ছোট গল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুর। এর একটি সুন্দর সংজ্ঞা রয়েছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটি ছোট্ট একটি ছন্দ দেখতে পাচ্ছেন। এই ছড়াটি ছোট্ট মনে হলেও এটি কিন্তু বিশাল একটি কবিতা। এটি কিন্তু ছড়া না, এটা হচ্ছে কবিতা। এটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষা যাপন সোনারতরী কাব্যগ্রন্থের অন্তর্গত একটি কবিতা। বর্ষা যাপন কবিতার অংশ বিশেষ। এই কবিতাটির এই কয়েকটা লাইনকে আমরা ছোট গল্পের সংজ্ঞা হিসেবে
ধরে নেই। এবং যদিও রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্পের সংজ্ঞা লেখার জন্য এই উক্তিগুলো, এই লাইনগুলো, এই কবিতাটির এই লাইনগুলো রচনা করেননি, উনি জাস্ট ওনার আবেগ থেকে কবিতাটি রচনা করে গেছেন। সমালোচকরা তার এই বিশাল কবিতা থেকে এই কটা লাইনকে টেনে বের করে ছোট গল্পের সংজ্ঞা হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন। এর কারণ হচ্ছে তার এই কয়েকটি লাইনের মধ্যেই আপনি পাবেন ছোট গল্পের সংজ্ঞা, ছোট গল্পের বৈশিষ্ট্য, এবং এই কটি লাইন পড়লেই আপনি বুঝতে পারবেন যে ছোট গল্প আসলে কি। ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, সহস্র বিস্মৃতি রাশি, প্রত্যহ যেতেছে ভাসি, তারই দু চারিটে অশ্রুজল, নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হইল না শেষ। এই যে কি সুন্দর করে উনি ছোট গল্পের বর্ণনা দিয়েছেন, যে ছোট গল্প কেমন হবে, ছোট গল্পে কি থাকবে, ছোট গল্পের বৈশিষ্ট্যগুলো কেমন হবে, ওনার সমস্ত অভিব্যক্তিগুলি এই ছন্দগুলোর মধ্যে, এই কয়েকটি লাইনের মধ্যে আমরা পাব। ছোট গল্পের সার্থক সংজ্ঞা দিয়েছেন আরেকজন গুণী ব্যক্তি, উনি হচ্ছেন প্রমথ চৌধুরী। আমরা প্রমথ চৌধুরীর নাম শুনেছি। উনি বলেছেন এই ছোট গল্প যেমন ছোট, এই ছোট করে উনি সংজ্ঞা দিয়েছেন। উনি বলেছেন ছোট গল্প ছোট এবং গল্প হওয়া চাই, এর চেয়ে সার্থক সংজ্ঞা আর কল্পনা করা যায় না। যাই হোক, আমরা জানলাম ছোট গল্প কি, আমরা ছোট গল্পের বৈশিষ্ট্য সম্পর্কে এখন জানব। স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন ছোট গল্পের বৈশিষ্ট্য, এখানে কয়েকটি বৈশিষ্ট্য দেওয়া আছে, যে এই বৈশিষ্ট্যগুলো ছোট গল্পের মধ্যে থাকতে হবে, এবং এগুলো থাকলেই এই একটি গল্প ছোট গল্পের মর্যাদা পাবে। এগুলো আমি নতুন বিস্তৃত আলোচনা করলাম না, স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এগুলো একটু পড়ে নেবেন। আমি যে ছন্দটি পড়েছি এই ছন্দের মধ্যেই এই বৈশিষ্ট্যগুলো রয়েছে। হ্যাঁ, তারপরে ছোট গল্পের কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটি হচ্ছে এই ছোট গল্পে কি কি থাকবে। একমুখী নাটক থাকবে, ব্যক্তিত্বের প্রতিফলন থাকবে, বিষয় থাকবে, সূচনা থাকবে এবং উপসংহার থাকবে। এই সমস্ত বিষয়গুলো থাকবে ছোট গল্পের মধ্যে। তো যাই হোক, ছোট গল্প সম্পর্কে আলোচনা এখানে অতি সংক্ষিপ্তই, কারণ আরেকটি কোর্স রয়েছে ছোট গল্প সম্পর্কে, ওখানে ছোট গল্পের বিস্তারিত আলোচনা টিচাররা করবেন এবং আপনারাও জানবেন। আমি এখানে এই সাহিত্যের রূপের মধ্যে জাস্ট একটু প্রত্যেকটি বিষয়ের সাথে একটু পরিচয় করে দেওয়ার জন্য এখানে এই অধ্যায়টি দেওয়া হয়েছে। আশা করি ছোট গল্পের সাথে আপনারা মোটামুটি পরিচিত হয়েছেন। এখন আমরা চলে যাব আমাদের আরেকটি রূপ, সেটি হচ্ছে নাটকে। নাটক হচ্ছে মহাকাব্যের মতোই প্রাচীন একটি বিষয়। সংস্কৃত আলঙ্কারিকগণ নাটককে কাব্য বলে অভিহিত করেছেন। তাদের মতে কাব্য দৃশ্য এবং শ্রব্য এবং সকল প্রকার কাব্যের মধ্যে নাটক শ্রেষ্ঠ জীবনাভিব্যক্তি। নাটকীয় পাত্র পাত্রীরা অভিনয় ক্রিয়ার মাধ্যমে জীবনের রূপচিত্রকে দর্শকের সম্মুখে উপস্থাপিত করেন, এজন্য নাটককে তারা দৃশ্য কাব্য বলে অভিহিত করেছেন। সাহিত্যের অন্যান্য প্রকরণের সাথে নাটকের প্রধান পার্থক্য হচ্ছে নাটকের দৃশ্যত্ব বা অভিনয়ত্বে। সাহিত্যের অনেকগুলো বিষয় আছে, তার মধ্যে নাটক হচ্ছে একটু আলাদা, একটু ডিফারেন্ট। সাহিত্যে যতগুলো শাখা রয়েছে সবগুলা শাখা প্রায় কাছাকাছি। নাটক হচ্ছে একদম ভিন্ন, একদম ব্যতিক্রমী। নাটকের নিজস্ব একটি শরীর রয়েছে। নাটকের এই শরীরটি নড়াচড়া করে, মানুষকে একটি তথ্য তৎক্ষণাৎ দিতে পারে, এই ক্ষমতাটি নাটকের রয়েছে। নাটক বলতে আমরা সাধারণভাবে এমন এক ফলিত সাহিত্যকর্মকেই বুঝে থাকি যার সাফল্য ও সার্থকতা অভিনয়শৈলী, মঞ্চসজ্জা, আলোক সম্পাদ, আবহ সঙ্গীত, রূপসজ্জা, ধ্বনি, প্রেক্ষাপট নির্মাণ ইত্যাদি এবং সর্বোপরি দর্শক মণ্ডলীর রুচি চাহিদা প্রাপ্ত মনস্কতার উপর নির্ভরশীল। নাটকের উদ্ভব সম্পর্কে আমরা আলোচনা করব। কবে, কোথায়, কিভাবে নাটকের উৎপত্তি ঘটেছে এই বিষয়ে সুস্পষ্ট কোনো ধারণা পাওয়া যায় না, যদিও
প্রাচীনতম সভ্যতার লীলাভূমি মিশরে দেবতার উদ্দেশ্যে নাট্যাভিনয়ের সূচনা হয়েছিল বলে অনেকে মনে করেন। তারা মনে করেন যে প্রাচীন সভ্যতার লীলাভূমি মিশরে দেবতার উদ্দেশ্যে নাটকের অভিনয় করা হতো। প্রায় 2000 খ্রিস্টপূর্বাব্দে শস্যের দেবতা বলে খ্যাত ওডিসিসের কাহিনী নাট্যাকারে গাওয়া হতো, এমন ধারণাও অনেকের। অধ্যাপক এলারডাইস নিকল বলেছেন যে খ্রিস্টের জন্মের হাজার হাজার বছর আগে এসকিলাসের নাটকের অভিনয় হতো। এভাবেই নাটকের উদ্ভব আস্তে আস্তে হয়েছে, যদিও নাট্যশাস্ত্র প্রণেতা ভরত নাটককে পঞ্চম বেদ বলে উল্লেখ করেছেন। আমরা আলোচনা করছি বাংলা নাটক নিয়ে। এই বাংলা সাহিত্যে নাটক কিভাবে এলো সেই বিষয়ে আমরা আলোচনা করছি। বাংলা নাটকের জন্মলগ্ন হিসেবে চিহ্নিত হয়েছে 1795 খ্রিস্টাব্দ। হেরাসিম লেবেডফ নামের এক রুশ নাট্যোৎসাহী ইংরেজি নাটক দ্য ডিসগুইস এর বঙ্গানুবাদ মঞ্চস্থ করেছিলেন 1795 সালের 27 ডিসেম্বর। কিন্তু প্রকৃতপক্ষে মৌলিক বাংলা নাটকের জন্ম আরও অনেক দিন পরে হয়। 1857 খ্রিস্টাব্দে রামনারায়ণ তর্করত্নের কলিনকুল সর্বস্ব এই নাটকের মাধ্যমে বাংলা নাট্য চর্চার সূত্রপাত হয়। যদিও এই নাটকটি দেখতে এসেছিলেন আমাদের বিখ্যাত কবি মাইকেল মধুসূদন দত্ত। উনি দেখার পর উনাকে বলা হয়েছিল যে নাটকটি কেমন লাগলো। উনি একদম বলেছিলেন যে এটা কোনো নাটকই হয়নি, একদম জঘন্য নাটক, এটা কোনো নাটক হয় না। তারপর স্বভাবতই তারা বলল যে আপনি একটি নাটক লিখে দেখান। মধুসূদন জেদ করলেন, নাটক লিখলেন, নাটক লিখে মঞ্চস্থ করলেন। মঞ্চস্থ করার পর যে একটা বিপ্লব হলো নাটকের মাধ্যম। নাটক কি, বাংলা সাহিত্যে নাটক কি, সেটা আমাদেরকে শিখিয়েছেন মধুসূদন দত্ত। বাংলা নাট্য সাহিত্যের যে প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কৃষ্ণকুমারী, তার রচয়িতা হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত এবং এটি প্রকাশিত হয়, মঞ্চস্থ হয় 1860 সালে। যাই হোক, আমরা নাটকের সংজ্ঞা দেখব এখানে। নাটক আসলেই কি? নাটক সকল সাহিত্যিক অভিব্যক্তির মতো প্রকৃতি জগতে বিচরণশীল মানুষের জীবনের কামনা বাসনা চিন্তা চেতনাকে আশ্রয় করে গড়ে উঠেছে। ইংরেজিতে সর্বজনগ্রাহ্য অর্থে একে বলা হয় ড্রামা। গ্রিক ড্রাম শব্দের অর্থ কিছু করা, মানে টু ডু অথবা টু অ্যাক্ট, আর তা থেকে এসেছে ড্রামা। অ্যারিস্টটল তার বিখ্যাত সাহিত্যশাস্ত্র পয়েটিক্স গ্রন্থে নাটক সম্পর্কে বলেছেন, নাটক হচ্ছে দৃশ্যকাব্য যা মানব জীবনের কর্মোদ্যোগকে রূপায়িত করে। আবার সমালোচক মহিতুলাল মজুমদার তার সাহিত্য বিচার গ্রন্থে বলেছেন, নাটকে জীবনকে গতিবান রূপে দেখানো হয়, সেরূপ ঘটনার রূপ তাহাতে মানুষের চরিত্র অর্থাৎ স্ব সংস্কার ও কর্মপ্রবৃত্তি ক্রিয়মান হইয়া ঘটনার ঘাত প্রতিঘাত সৃষ্টি করিয়া জীবনের একটা বিশেষ অনুভূতির উদ্রেক করে। আবার সমালোচক শ্রীশচন্দ্র দাস বলেছেন, নাটক দৃশ্য ও শ্রব্যকাব্যের সমন্বয়ে রঙ্গমঞ্চের সাহায্যে গতিমান মানব জীবনের প্রতিচ্ছবি আমাদের সম্মুখে মূর্ত করিয়া তোলে। নাটকের মধ্যে আমরা কয়েকটি বিষয় পাব। সেটি হচ্ছে আধুনিক নাটকে মোট 4টি উপাদানের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। 4টি উপাদান কি কি? কাহিনী, চরিত্র, সংলাপ, পরিবেশ। আমাকে নাটকের জন্য একটি সুন্দর কাহিনী বাছাই করতে হবে। এই কাহিনীর মধ্যে থাকবে 3টি বিষয়। একটি হচ্ছে ঘটনার ঐক্য, একটি হচ্ছে স্থানের ঐক্য, একটি হচ্ছে সময়ের ঐক্য। ঘটনার ঐক্য হচ্ছে প্রত্যেকটি ঘটনার সাথে সামঞ্জস্য একটা সম্পর্ক রাখতে হবে, এটাই হচ্ছে ঘটনার ঐক্য। স্থানের ঐক্য, স্থান রাখতে হবে। যেমন আমি যদি নাটকের মধ্যে স্থানের ঐক্য না দেখাতে পারি তাহলে কিন্তু সেটা নাটক হবে না, মানুষের কাছে নাটকটা ভালো লাগবে না, মানুষ গ্রহণ করবে না। এরপর হচ্ছে সময়ের ঐক্য, সময়ে কেউ গুরুত্ব দিতে হবে। এরপর আরেকটি বিষয় হচ্ছে চরিত্র। চরিত্র জিনিসটি হচ্ছে নাটকের যারা অভিনয় করবে, সৎ অসৎ, সরল জটিল, আত্মসচেতন স্বাবলম্বী অথবা পরিস্থিতির কাছে আত্মসমর্পণকারী ইত্যাদি।
হ্যাঁ, এই ধরনের চরিত্র নাট্যকার বেছে নিতে পারেন, চরিত্র দিকে খেয়াল রাখতে হবে। আবার আরেকটি বিষয় হচ্ছে সংলাপ। সংলাপের ক্ষেত্রে নাটকগুলোকে বেশি গুরুত্ব দিতে হবে। এখনকার সময়ে দেখা যায় যে একজন মাঝি অত্যন্ত সুন্দর বাংলা ভাষায় কথা বলছে, এটা কিন্তু নাটকের সার্থকতা নয়। একজন মাঝি সংলাপ বলবে মাঝির মতো, একজন অফিসার সংলাপ বলবে অফিসারের মতো। কেমন? আবার আরেকটি বিষয় হচ্ছে পরিবেশ। হ্যাঁ, পরিবেশটাও নাটকের মধ্যে খুব একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদেরকে পরিবেশ সম্পর্কে ধারণা রাখতে হবে, হ্যাঁ, নাটককে সার্থক করার জন্য। আচ্ছা, এখন আমরা যাব নাটকের অঙ্ক বিন্যাস। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে নাটকের অঙ্ক বিন্যাসের একটি পুরো পৃষ্ঠা আমি এখানে দিয়ে দিয়েছি। এখানে আপনারা লক্ষ্য করলে দেখবেন যে নাটকের অঙ্ক বিন্যাসের মধ্যে বলা হয়েছে যে একটি সার্থক ও পূর্ণাঙ্গ নাটকের মধ্যে 5টি অঙ্ক বা পর্যায় থাকে। একটি নাটক কিন্তু নাটক লিখলাম আর হয়ে গেল তা না। একটি নাটক 5টি বিন্যাস বা 5টি পর্যায়ে আমাদেরকে নাটক লিখতে হবে। একটি পর্ব হচ্ছে প্রারম্ভ লিখতে হবে, এটা হচ্ছে অঙ্ক। এই প্রারম্ভ অঙ্কে কী থাকবে? নাট্যকাহিনীর সূচনা থাকবে, যেখানে নাটকীয় দ্বন্দ্বের সূত্রপাত হবে। এই অংশে মুখ্য চরিত্রসমূহ, মূল আখ্যান বস্তু, সংঘাতের ধারণা ছাড়াও প্রয়োজনীয় নেপথ্য তথ্যাদির সাথে দর্শক মণ্ডলীকে পরিচিত করে তোলেন নাট্যকার। প্রথম এক বা একাধিক দৃশ্যে উপস্থাপনার এই প্রাথমিক পর্বটি যথাবিহিত সেরে ফেলেন নাট্যকার। এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, এটা হচ্ছে প্রারম্ভ। এরপরে আমাদের যেতে হবে দ্বিতীয় অঙ্কে। দ্বিতীয় অঙ্কে কী থাকবে? দ্বিতীয় অঙ্কে ঘটনা প্রবাহ এমনভাবে বিন্যস্ত করা হবে যেখানে পরস্পর বিরুদ্ধ চরিত্রসমূহের সক্রিয় উপস্থাপনার মধ্য দিয়ে দ্রষ্টব্য সমস্যার জটিলতার সৃষ্টি করা হয়। এরপর আমরা যাব তৃতীয় অঙ্কে। এটা হচ্ছে উৎকর্ষ। তৃতীয় অঙ্কের নাট্য বিষয়ের যে উৎকর্ষ সংঘটিত হয়ে চরম অবস্থার সৃষ্টি করবে, নাটকের মূল সমস্যা ঘটনা পরম্পরায় চূড়ান্ত রূপ প্রাপ্ত হবে এই পর্যায়ে। এরপর চতুর্থ অঙ্কে হবে গ্রন্থিমোচন। এখানে অতি দ্রুত ঘটনাসমূহের জটিলতার নিরসন ঘটতে থাকবে এবং নির্দিষ্ট পরিমাণমুখী হবে। এবং পঞ্চম পর্যায়ে হচ্ছে নাট্যবৃত্তির উপসংহার বা সমাপ্তি। নিচে যে একটি সুন্দর চিত্র দেওয়া রয়েছে, এই চিত্র দিকে তাকালে আপনারা দেখবেন যে প্রারম্ভ নাটকটি শুরু হয়, প্রবাহের দিকে যায়। এই প্রবাহ যায় উপরে, অর্থাৎ উৎকর্ষের দিকে। এখানে একটা ক্লাইম্যাক্স, একটা দ্বন্দ্ব, ঘাত প্রতিঘাত, নাটকের চরম অবস্থা হবে এই 3 নম্বর অঙ্কে। এরপর আস্তে আস্তে গ্রন্থিমোচনে আসবে, মানে নেমে আসবে। গ্রন্থিমোচন থেকে উপসংহারে নাটকটি শেষ হয়ে যাবে। এভাবেই একটি সার্থক বা পূর্ণাঙ্গ নাটকের পর্যায়গুলো বিন্যস্ত হবে। আমরা কোনো একটি ভালো নাটকের দিকে তাকালে, আমরা যেমন মধুসূদনের কৃষ্ণকুমারী নাটকের দিকে যদি তাকাই, ওই নাটকটি যারা পড়েছেন তারা জানেন, এবং যারা পড়েননি তারা পড়ে নেবেন। এই নাটকটি সম্পর্কে আপনারা জানেন যে নাটকটির দিকে তাকালেই আপনারা বুঝবেন যে 5টি অঙ্ক কিভাবে অঙ্কন করা হয়েছে এই সার্থক নাটকটির মধ্যে। এরপর আমরা যাব হচ্ছে নাটকের শ্রেণী বিভাগ। নাটক কত প্রকার ও কী কী? নাটক অনেক প্রকার। কাহিনী, গঠন রীতির প্রভৃতির ভিত্তিতে নাট্যতত্ত্ববিদ নাটকের নানা শ্রেণী বিভাগের কথা বলেছেন। এখানে বলা হয়েছে রসের ভিত্তিতে নাটককে ভাগ করা হয়েছে, আবার বিষয়বস্তুর উৎস ভিত্তিতে নাটককে ভাগ করা হয়েছে, বিষয়বস্তুর প্রকৃতির উপর ভিত্তি করে নাটককে ভাগ করা হয়েছে, উপাদান, যোজনা, বৈশিষ্ট্যের ভিত্তির উপর ভিত্তি করে নাটককে ভাগ করা হয়েছে, আবার আয়তন বা অংশ সংখ্যার ভিত্তিতে নাটককে ভাগ করা হয়েছে, আবার গঠন রীতির ভিত্তিতে নাটককে ভাগ করা হয়েছে, রচনা, মাধ্যম, বন্ধের ভিত্তিতে নাটককে ভাগ করা হয়েছে, উপস্থাপন রীতিতে নাটককে ভাগ করা হয়েছে, এবং উদ্দেশ্যের ভিত্তিতে নাটককে ভাগ করা হয়েছে। অর্থাৎ নাটক অনেক প্রকার। তবে মূলত নাটক এখানে এই যে চিত্রের মধ্যে তাকালে আপনারা দেখতে পারবেন ছক 1 এবং ছক 2। উপরে যে নাটককে 2 ভাগে ভাগ করা হয়েছে, ট্র্যাজেডি এবং কমেডি, এটা হচ্ছে পাশ্চাত্য পণ্ডিতগণের মতামতের প্রেক্ষিতে নাটককে ভাগ করা হয়েছে। আবার নিচে যে নাটককে 4টি প্রধান ভাগে ভাগ করা হয়েছে, রস প্রধান, ভাব প্রধান, রূপ প্রধান, উদ্দেশ্য, এগুলো হচ্ছে আধুনিক
নাটকের ক্ষেত্রে এরকমটা ভাগ করা হয়েছে। আমরা সকল ভাগ নিয়ে আলোচনা করব না। হ্যাঁ, এখানে যে ছকটি দেওয়া হচ্ছে এই ছকের পুরোটাই আমাদের সিলেবাসে নেই। আমাদের সিলেবাসে যে কয়টি নাটক নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তার মধ্যে একটি হচ্ছে সাংকেতিক নাটক। সাংকেতিক নাটক নিয়ে আমরা আলোচনা করব। সাংকেতিক নাটক কী? সাংকেতিক নাটকটি মূলত এই যে আমরা যদি প্রকারভেদের দিকে তাকাই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সাংকেতিক নাটকটি কোথা থেকে এসেছে। কেমন? এই যে যে চারটি ভাগে নিচের ছকের দিকে তাকান, যে চারটি ভাগে ভাগ করা হয়েছে রস প্রধান, ভাব প্রধান, রূপ প্রধান এবং উদ্দেশ্য প্রধান। এই উদ্দেশ্য প্রধানের মধ্যে যে তিনটি ভাগ তার মধ্যে একটি হচ্ছে রূপক নাটক। রূপক নাটক হচ্ছে সাংকেতিক নাটকের মধ্যে পড়ে। তো আমরা এই সাংকেতিক নাটক নিয়ে আলোচনা করব। এখানে বলা হচ্ছে যে যা আসলে অরূপ, যা দৃশ্যমান নয়, কিন্তু যার সত্যতা হৃদয়ে অনুভূত হয়, সেই সত্যকে রূপকাশ্রয়ে যখন প্রতীকিত করে তোলা হয় তখন জন্ম হয় সংকেতধর্মিতা। এবং এই অরূপকে, নিরাবয়বকে রূপের মধ্যে বিধৃত করাই হচ্ছে সাংকেতিক নাটকের মূল কথা। তো সাংকেতিক নাটক হচ্ছে প্রতীক বা রূপক ইত্যাদি নামে সাংকেতিক নাটকে অভিহিত করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের রক্ত করবী নাটকটি একটি উল্লেখযোগ্য উদাহরণ এই নাটকের, এই সাংকেতিক নাটকের জন্য। এরপরে আমরা আরেকটি নাটকের মধ্যে যাব, সেটা হচ্ছে একাঙ্ক নাটক বা একাঙ্কিকা। একাঙ্কিকা কি? একাঙ্কিকা হচ্ছে এক অঙ্কের পরিসরে সংক্ষিপ্ত কালসীমায় সামান্য একটি কাহিনীর নাট্যরূপ। বলা চলে বর্তমান আধুনিকে যে শর্ট ড্রামা যে হচ্ছে, হ্যাঁ, এগুলোকে অনেকটা একাঙ্কিকা বলে। এছাড়াও আরও অনেকগুলো নাটক আমরা দেখতে পাই, ঐতিহাসিক নাটক, সামাজিক নাটক, অনেক প্রকার। এগুলো আমাদের সিলেবাসের মধ্যে নেই। আমাদের সিলেবাসের মধ্যে আরও দুইটি বিষয় রয়েছে। এই যে স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন একটি ছোট নোট, এটার মধ্যে নাটকের সংক্ষিপ্তভাবে অনেক কিছু আলোচনা করা হয়েছে। এর নিচের দিকে তাকালে আপনারা দেখতে পারবেন যে আমাদের আরও যে সিলেবাসের মধ্যে আছে যে গীতিনাট্য, কাব্যনাট্য, নাট্যকাব্য, এগুলা কবিতার ব্যঞ্জনায় যে নাটক রচিত হয় তাকে কাব্যনাট্য বা গীতিনাট্য ইত্যাদি বলে। তো এর একটি যোগ্য উদাহরণ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন। হ্যাঁ, এই হচ্ছে নাটকের শ্রেণীবিভাগ। নাটক বিষয়ে আরও অনেক 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 আলোচনা আপনারা জানবেন। হচ্ছে আপনাদের যে নাটকের কোর্স রয়েছে এই নাটকে আপনারা জানবেন। এখানে জাস্ট একটু সংক্ষেপে আলোচনা করাই আমাদের উদ্দেশ্য। তো আমরা আশা করছি যে আজকে যে দুটি বিষয় আলোচনা করা হলো, নাটক এবং ছোট গল্প, এগুলো আপনারা বুঝেছেন। এবং গত ক্লাসে যে আলোচনা করা হয়েছিল আরও দুটি বিষয়, এবং আগামী ক্লাসে এই সাহিত্যের রূপের আরও দুটি বিষয় নিয়ে আলোচনা করা হবে। আশা করি আপনারা নাটক এবং ছোট গল্প সম্পর্কে মোটামুটি বুঝেছেন। তো আজকের ক্লাস এ পর্যন্তই। আগামী ক্লাসে আমরা কথা বলবো এই সাহিত্যের রূপে আরও দুটি অধ্যায় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আসসালামু আলাইকুম।